আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের মনোরম শহর পহেলগাম ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। সেখানেই ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়, কারণ এই এলাকায় স্থলপথে কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব। এনডিটিভি জানিয়েছে, পহেলগামের বৈশারণ উপত্যকার ওপরে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে নির্বিচারে গুলি শুরু করে। নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রয়েছেন। যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, যিনি তাকে হামলার স্থান পরিদর্শনের নির্দেশ দেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, এই জঘন্য হামলার জন্য দায় দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না। দোষীদের চরম মূল্য চোকাতে হবে। তিনি জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন পর্যটককে আনারতনাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এদিকে কাশ্মীরে হামলার খবরে সৌদি আরব সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। বুধবার ভোরে মোদীকে বহনকারী বিমানটি ভারতে পৌঁছেছে। দেশে ফিরেই তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কাশ্মীর ইস্যুতে বৈঠক করেছেন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের ওপর ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। রবি ও সোমবারের পর মঙ্গলবারও তাদের ওপর হামলা হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের পাশাপাশি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসও এদিন সরাসরি দখলদার সেনাদের ওপর হামলা করেছে। কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার গাজা সিটির পূর্ব এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর হামলা চালিয়েছে। সেনাদের লক্ষ্য করে 60 মিলিমিটার মর্টার হামলা চালিয়েছে আল কুদস। গাজা সিটির আল তুফা এলাকায় দায়িত্ব পালন করছিল ওই সেনা দলটি। এর আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ইসরায়েলি বাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটের সেনাদের টানেল মুখে পেতে রাখা ফাঁদে ফেলে আক্রমণ করে। সেনারা টানেলের মুখে প্রবেশ করা মাত্রই শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার ভোরে গেমেন থেকে ইসরায়েলের হাইফা বন্দর সহ উত্তরাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়। হামলা হবার সাথে সাথে এসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা বাংকারে লুকানোর জন্য হুড়োহুড়ি শুরু করে। এ সময় দ্রুত এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে ইসরায়েলি সেনাবাহিনী। মিসাইল হামলায় কোনো হতাহতের কথা স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটির মাকেন ডেভিড অ্যাটম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুড়োহুড়ি করে শেল্টারে আশ্রয় নেবার সময়ে অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিচ্ছে মেডিকেল টিম। তবে ঠিক কতজন আহত হয়েছে সেটিও প্রকাশ করা হয়নি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফের এক রিপোর্টে বলা হয়েছে, হামাসকে নিশ্চিহ্ন করা এখন আর ইসরায়েল সরকারের লক্ষ্য নয়, কারণ সংগঠনটির যোদ্ধারা যেভাবে এখনো লড়াই করে যাচ্ছে তাতে তাদের পুরোপুরি শেষ করতে পারবে না ইসরায়েলি বাহিনী। রিপোর্টে বলা হয়, ইসরায়েল মনে করছে হামাসের এখনো বহু সংখ্যক যোদ্ধা আছে। তারা এখনো ব্রিগেড ও ব্যাটালিয়নের অধীনে সুসংগঠিত। আরেক ইসরায়েলি সংবাদপত্র হারেটজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সাউদার্ন কমান্ড স্বীকার করেছে, দক্ষিণ গাজার রাফা শহরে সাম্প্রতিক সময়ে প্রচুর সংখ্যক হামাস যোদ্ধা সংগঠিত হয়েছে, যা ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর লক্ষ্য অর্জনকে অসম্ভব করে তুলেছে। ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা বন্ধের প্রচেষ্টায় স্থবিরতার মধ্যে যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে ফিলিস্তিনের এমন একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী
কাতার ও মিশরের ওই প্রস্তাবে 5 থেকে 7 বছর মেয়াদী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দী সব ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজায় হামাসের হাতে বন্দী বাকি জিম্মিদের ফেরত দেওয়া হবে। গাজা থেকে নিজেদের সেনাদের পুরোপুরি প্রত্যাহারও করে নেবে ইসরায়েল। এর মধ্যে দিয়ে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোয় যাবার কথা রয়েছে হামাসের সিনিয়র পর্যায়ের একটি প্রতিনিধি দলের। ওই দলের নেতৃত্ব দেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দরবিশ ও প্রধান আলোচক খালিল আল হাইয়া। তবে মধ্যস্থতাকারীদের ওই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে গাজায় গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল। 18 মার্চ থেকে ওই যুদ্ধবিরতি ভেঙে উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সম্প্রতি 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছিল ইসরায়েল সরকার। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। এদিকে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে একমত হতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, একটি চুক্তিতে সই করার জন্য হামাসের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা, যেন গাজায় সেই সব মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো যায় যাদের জরুরি প্রয়োজন রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটি যখন ঘটবে এবং জিম্মিদের মুক্তি দেওয়া হবে, যেটি আমাদের সবার কাছে জরুরি একটি বিষয়, তারপর আমরা আশা করছি যে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে। গত 2রা মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের তথ্য সামনে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউ মার্স হেইদারি। এই অস্ত্রগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। গত শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। ইরানের আল আলম সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন সামরিক বাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেল। তার ভাষ্যমতে, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কিউ মার্স। তিনি বলেন, আজ আমাদের পদাতিক বাহিনীর দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাবার সক্ষমতা, উচ্চ দক্ষতা, হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সক্ষমতা রয়েছে। সাম্প্রতিক ইরানের সামরিক বাহিনীর শক্তি ও প্রস্তুতির জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, অন্য দেশের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করছে। সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান। গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তেহরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ইরান ও ইসরায়েলও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকিও দিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যেই ইরান জানালো তার এই অত্যাধুনিক অস্ত্রের কথা। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য রাশিয়া প্রস্তুত আছে বলে আভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার আভাস দিলেও দেশটিতে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। পুতিন বলেছেন, রাশিয়া সর্বদা যে কোনো শান্তি উদ্যোগকে ইতিবাচকভাবে দেখে আসছে। আমরা আশা করি কিয়েভের শাসক গোষ্ঠীর প্রতিনিধিরাও একইভাবে দেখবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের এই মন্তব্যে ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং সরাসরি আলোচনায় বসার আগ্রহের ইঙ্গিত রয়েছে। তবে আলোচনায় বসার আভাস দিলেও মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে রুশ বাহিনীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এই হামলায় 4 শিশুসহ আরও অন্তত 20 জন আহত হয়েছেন। কিয়েভের কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলে খার্কিভের রুশ হামলায় কমপক্ষে 7 জন আহত হয়েছেন। একই দিন দুপুরের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,
ওডেসা, স্যামি ডোনেস্ক সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকাতেও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের গণমাধ্যমের খবরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের খেরসনেও হামলার কথা জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলেছে, সোমবার রাতে ওডেসার একটি 5তলা ভবনকে নিশানা বানিয়েছে রুশ বাহিনী। সেখানে হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ইচ্ছাকৃত রুশ সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, মাত্র একটি আদেশেই এই ধরনের হামলা বন্ধ করা যেতে পারে। তিনি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে কোনো ধরনের হামলা 30 দিনের জন্য বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।